হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভারতের সংবিধান সম্পর্কে। তো এই টপিকটি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে এবং তোমরা অবশ্যই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে প্রথম গৃহীত হয়? তো ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তাই এই দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। আর ভারতের সংবিধান যখন গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, সেই দিনটিকে ভারতের কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবেও পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়? কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? তো ভারতীয় গণপরিষদ গঠিত হয় 1946 সালে। 1946 সালে ভারতীয় গণপরিষদ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল, 9ই ডিসেম্বরে যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অস্থায়ী সভাপতি ছিলেন প্রথম সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা প্রথম সভাপতিত্ব করেছিলেন এবং তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? তো এখানে সঠিক উত্তর হলো 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে গণপরিষদের কত সময় লেগেছিল? ভারতের সংবিধান রচনা করতে গণপরিষদের কত সময় লেগেছিল? তো এখানে সঠিক উত্তর হলো প্রায় 3 বছর। প্রায় 3 বছর সময় লেগেছিল। অ্যাকচুয়াল টাইম বললে 2 বছর 2 বছর 11 মাস এবং 18 দিন। 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল ভারতের সংবিধান তৈরি করতে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো গণপরিষদের প্রথম অধিবেশন যে 9ই ডিসেম্বর হয়েছিল তা মূলত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? তো সংবিধানের তৃতীয় অংশে পার্ট 3তে এই মৌলিক অধিকার বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো 1947 সালে দেশভাগের আগে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। পরবর্তী প্রশ্ন, ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। 7 জন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কত সালে প্রকাশিত হয়? ভারতীয় সংবিধানের খসড়া কত সালে প্রকাশিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1948 সালে। 1948 সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয় 1948 সালে। পরবর্তী প্রশ্ন,
গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি। পরবর্তী প্রশ্ন, একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা, তো এখানে সঠিক উত্তর হলো ব্রিটেন। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্বের ধারণা। এছাড়াও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী স্পিকারের ধারণা। ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এবং স্পিকারের ধারণা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকার ধারণা। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। এছাড়াও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এই আমেরিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? মৌলিক অধিকারের ধারণা, তো এখানে সঠিক উত্তর হলো অপশন ক, আমেরিকা। মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আমেরিকা থেকে বললাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এই আমেরিকা থেকেই নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? নিম্নলিখিত কোন দেশটির লিখিত সংবিধান নেই? তো এখানে সঠিক উত্তর হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। পরবর্তী প্রশ্ন, মিজোরাম কবে রাজ্য স্তরে উন্নীত হয়? মিজোরাম কবে রাজ্য স্তরে উন্নীত হয়? 18 নম্বর প্রশ্ন, তো এখানে সঠিক উত্তর হলো 1987 সালে। 1987 সালে 20 ফেব্রুয়ারিতে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়, আর এটি ছিল 23তম রাজ্য। তখন 1987 সালে এটি 23তম রাজ্য হিসেবে ভারতের মধ্যে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় কোন সংশোধনীতে? সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় কোন সংশোধনীতে? তো এখানে সঠিক উত্তর হলো 35তম সংবিধান সংশোধনীতে। 35তম সংবিধান সংশোধনীতে সিকিম রাজ্য হিসেবে মর্যাদা পায় সিকিম। পরবর্তী প্রশ্ন, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কবে উন্নীত হয়? হিমাচল প্রদেশ রাজ্য হিসেবে কবে উন্নীত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1971 সালে। 1971 সালে পূর্ণ রাজ্য হিসেবে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? তো এখানে সঠিক উত্তর হলো 35 বছর। 35 বছর। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগবে, এর কম হলে হবে না, কিন্তু বেশি হলে চলবে। 35 বছরের উপরে কিংবা 35 বছর। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো একটু আগেই বললাম গণপরিষদের প্রথম অধিবেশন হয় 9ই ডিসেম্বর 1946 সালে। 9ই ডিসেম্বর 1946 সালে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? তো এখানে সঠিক উত্তর হলো 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়। তো 9ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সর্বপ্রথম অধিবেশনটি ঘটে এবং 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? তো এখানে সঠিক উত্তর হলো 1985 থেকে 1990 সাল পর্যন্ত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? তো প্রথম রাজ্যসভা গঠিত হয় ফেব্রুয়ারি 1952। ফেব্রুয়ারি 1952 সালে প্রথম রাজ্যসভা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের দশম তফসিলে কি উল্লেখ আছে? সংবিধানের দশম তফসিলে কি উল্লেখ আছে? তো এখানে সঠিক উত্তর হলো দলত্যাগ বিরোধী আইন উল্লিখিত আছে সংবিধানের দশম তফসিলে। পরবর্তী প্রশ্ন, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? অর্থাৎ পৌরসভা। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? তো এখানে সঠিক উত্তর হলো দ্বাদশ তফসিলে এই নগরপালিকা আইন সংবিধানে এই দ্বাদশ তফসিলেই অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, সংবিধান হলো আইন ও প্রথার সমষ্টি, এটি কার উক্তি? সংবিধান হলো আইন ও প্রথার সমষ্টি, এটি কার উক্তি?
তো এখানে সঠিক উত্তর হলো লর্ড ব্রাইসের উক্তি হলো এটি। সংবিধান হলো আইন ও প্রথার সমষ্টি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? গণপরিষদের মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ক 73। 73টি ছিল গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 73টি। পরবর্তী প্রশ্ন, সংবিধান পরিবর্তনের জন্য 2/3 সদস্যের সম্মতি যথেষ্ট, কার উক্তি বা কার মত? সংবিধানের পরিবর্তনের জন্য 2/3 সদস্যের সম্মতি, কার মত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন খ ব্রাইস, লর্ড ব্রাইসের মত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূলত কয়টি অংশে বিভক্ত ছিল? ভারতীয় সংবিধান মূলত কয়টি অংশে বিভক্ত ছিল? তো এখানে সঠিক উত্তর হলো 22টি অংশে বিভক্ত ছিল, যা বর্তমানে 25টি হয়ে গেছে। আগে ছিল 22টি এবং বর্তমানে এর সংখ্যা 25টি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা আছে? বর্তমানে সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা আছে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ঘ 22টি স্বীকৃত ভাষা রয়েছে ভারতের সংবিধানে। পরবর্তী প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে আছে? নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে আছে? তো এখানে সঠিক উত্তর হলো চতুর্থ অংশে রয়েছে, চতুর্থ অংশে পার্ট 4-এ রয়েছে এই নির্দেশমূলক নীতিগুলি। আর এই নির্দেশমূলক নীতিগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এগুলি হলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? তো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। এখানে সম্পত্তির অধিকারকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের তালিকা থেকে কোনটি বাদ দেওয়া হয়েছে? তো এখনই বললাম মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা 1978 সালে এটি বাদ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কী? ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কী? তো সঠিক উত্তর হলো জনগণ। ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস হলো জনগণ। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি কে ছিলেন? কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ছিলেন কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্য সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? রাজ্য সংবিধান কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল রাজ্য সংবিধান কমিটির সভাপতি। পরবর্তী প্রশ্ন, সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার উপর? সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার উপর? তো এখানে সঠিক উত্তর হলো সুপ্রিম কোর্টের উপর রয়েছে সংবিধান ব্যাখ্যার দায়িত্ব। পরবর্তী প্রশ্ন, সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? তো পুরো সংবিধান তৈরি করতে বা রচনা করতে সময় লেগেছিল প্রায় 3 বছর 2 বছর 11 মাস 18 দিন, এবং সংবিধানের খসড়া রচনা করতে প্রায় লেগেছিল 114 দিন। পরবর্তী প্রশ্ন, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যুক্ত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। পরবর্তী প্রশ্ন, দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? তো এখানে সঠিক উত্তর হলো 28 জন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? বর্তমানে ভোটাধিকারের ন্যূনতম বয়স হলো 18 বছর, তা সবাই জানি 18 বছর। আর এটি 61তম সংবিধান সংশোধনীর দ্বারা 21 থেকে 18তে আনা হয় 61 নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো এটা বারবার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য বারবার দেওয়া আছে। গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি কে ছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন,
বর্তমানে সংবিধানে তপশিলের সংখ্যা কয়টি? বর্তমানে সংবিধানে তপশিলের সংখ্যা কয়টি রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো 12টি। 12টি বর্তমানে তপশিলের সংখ্যা 12টি, কিন্তু আগে ছিল এর সংখ্যা 8টি ছিল। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে? তো সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস প্রায় 70% আসন লাভ করে, 70% প্রায়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয়? ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 299 জন, 299 জন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? যেটি 9ই ডিসেম্বর 1946 সালে এই গণপরিষদের প্রথম অধিবেশনটি হয়েছিল দিল্লিতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়, 22শে জুলাই 1947 সালে। তো এই ছিল আমাদের ভারতের সংবিধান সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমরা অবশ্যই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।